কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আগের ভিডিওতে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করেছিলাম, মানে মেন্ডেল মটর গাছ নিয়ে যে দ্বিসংকর জননের পরীক্ষাটা করেছিল সেই পরীক্ষাটা সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা জানি যে মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষার জন্য একটা হলুদ ও গোলাকার বীজ বিশিষ্ট মটর গাছ নির্বাচন করেছিলেন, আর একটা সবুজ ও কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছ নির্বাচন করেছিলেন এবং তাদের মধ্যে তিনি সংকরায়ন ঘটিয়েছিলেন। এর ফলে প্রথম প্রত্যয়নজনিত মটর গাছগুলো সৃষ্টি হয়েছিল সবই হলুদ ও গোলাকার বীজ বিশিষ্ট, হলুদ ও গোলাকার বীজ বিশিষ্ট। এই F1 জনুতে উৎপন্ন উদ্ভিদগুলোর মধ্যে তিনি আবার সংকরণ ঘটিয়েছিলেন এবং এই F2 জনুতে তিনি যে উদ্ভিদগুলি পর্যবেক্ষণ করেছিলেন বা যে উদ্ভিদগুলো সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে দেখা যায় যে কি বলবো, 9 ভাগ হলুদ ও গোলাকার, 3 ভাগ হলুদ ও কুঞ্চিত, 3 ভাগ সবুজ ও গোলাকার, 1 ভাগ সবুজ ও কুঞ্চিত। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সুতরাং সেক্ষেত্রে উদ্ভিদগুলির ফেনোটাইপ অনুপাত দ্বারা হলো কত 9:3:3:1, কিন্তু উদ্ভিদগুলি যদি জিনের গঠনগত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা যায় তাহলে তাদের মানে দেখা যায় যে তাদের জিনোটাইপ অনুপাত কি দাঁড়াচ্ছে 1:2:2:4:1:2:2:1:2:1, অর্থাৎ ওই 9 ভাগের মধ্যে আবার 4 রকম ভেরিয়েশন, তাই না? তো এগুলো আমরা সব আলোচনা করেছিলাম যে বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোলাকার, বিশুদ্ধ হলুদ শঙ্কর গোলাকার, শঙ্কর হলুদ বিশুদ্ধ গোলাকার, শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার, এইভাবে, তাই না? তো এটাই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে দ্বিসংকর জনন মানে প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মেন্ডেল কিন্তু সেটা করে যাননি, মেন্ডেল কিন্তু মটর গাছ নিয়েই পরীক্ষা করেছিলেন। তো তো এবার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিজ্ঞানীরা মেন্ডেলকে অনুসরণ করে কিন্তু আবার দ্বিসংকর জননের যে পরীক্ষাটা সেটা প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্যতা বা প্রাধান্য পেয়েছে। এই জন্য এই পরীক্ষাটার জন্য কি করা হয়, গিনিপিগ দিয়ে পরীক্ষা করা হয়েছে। যে একটি কালো বর্ণের অমসৃণ লোমযুক্ত গিনিপিগ নির্বাচন করা হয়েছে আর সাদা বর্ণের মসৃণ লোমযুক্ত গিনিপিগ নির্বাচন করা হয়েছে। এখানে কালো এবং অমসৃণ গুণ দুটি হলো প্রকট, কার সাপেক্ষে? সাদা এবং মসৃণ গুণের সাপেক্ষে। বোঝা গেল? তো এদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়েছে, তার ফলে প্রথম অপত্যজনিতে যে গিনিপিগগুলো উৎপন্ন হয় স্বাভাবিক তোমরা বুঝতেই পারছো সেগুলো কি হবে, কালো এবং অমসৃণ, বা আমরা বলতে পারি কালো এবং কর্কশ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হবে। এই F1 জনিতে উৎপন্ন গিনিপিগের মধ্যে যদি আবার সংকরণ ঘটানো যায় তাহলে F2 জনিতে যে গিনিপিগগুলো পাওয়া যাবে তাদের মধ্যে দেখা যাচ্ছে 9 ভাগ কালো অমসৃণ, 3 ভাগ কালো মসৃণ, 3 ভাগ সাদা অমসৃণ আর 1 ভাগ হলো সাদা মসৃণ। সেক্ষেত্রে গিনিপিগগুলির ফেনোটাইপিক অনুপাত কি দাঁড়াচ্ছে 9:3:3:1, কিন্তু জিনের গঠনগত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে জিনোটাইপিক অনুপাত দাঁড়াচ্ছে কি সেই একই রকম 1:2:2:2:4:1:2:2:1:2:1, অর্থাৎ আমরা যে 9 ভাগ কালো মসৃণ গিনিপিগ পেলাম তাদের মধ্যে আবার 4 রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা বুঝতে পারছি ফেনোটাইপগতভাবে 4 রকমের গিনিপিগ উৎপন্ন হচ্ছে কিন্তু জিনোটাইপগতভাবে 9 রকমের, তাই না? কালো মসৃণ সেটার মধ্যে আবার ভেরিয়েশন, বিশুদ্ধ কালো বিশুদ্ধ মসৃণ, বিশুদ্ধ কালো শঙ্কর মসৃণ, শঙ্কর কালো বিশুদ্ধ মসৃণ, শঙ্কর কালো শঙ্কর মসৃণ, বুঝতে পারলে তো? তো এটাকেই আমরা এবার মানে মানে করবো আমরা পরীক্ষাটা, যে আমরা বললাম যে কালো কর্কশ সেটা প্রকট গুণ, সাদা মসৃণ সেটা প্রচ্ছন্ন গুণ। তাহলে দেখো বিশুদ্ধ কালো কর্কশ, বিশুদ্ধ কালো ও কর্কশ, কর্কশ মানে অমসৃণ, সেটা আমি ধরলাম বড় বি বড় বি বড় আর বড় আর, ঠিক আছে? এটা হলো প্রকট গুণ। আর বিশুদ্ধ সাদা ও অমসৃণ, ছোট বি ছোট বি ছোট আর ছোট আর, এটা হলো প্রচ্ছন্ন। বোঝা গেল? তো এদের মধ্যে অবশ্যই ক্রসিং ঘটাতে হবে। তো আমি ক্রসিং করাই, তার জন্য এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখো
একটু ওপর থেকে চেষ্টা করি, বড় বি বড় বি, বড় আর, কালো অমসৃণ, ব্ল্যাক রাফ, ছোট বি ছোট আর। এটাকে আমরা মেল ধরলাম, আর একটু দিক থেকে করি, বড় বি বড় আর ইন্টু ছোট বি ছোট আর। এটা হলো মেল আর এটা হলো ফিমেল। এটা কিন্তু পিজুন, ঠিক আছে। এদের মধ্যে গ্যামেট তৈরি হলো, আমরা জানি একই রকম গ্যামেট তৈরি হয়। তাহলে কি গ্যামেট তৈরি হলো? বড় বি বড় আর। আমি দুটো গ্যামেট নিয়ে কাজ করছি, এখানেও তাই, ছোট বি ছোট আর। বোঝা গেল? এইগুলো কি? গ্যামেট, ঠিক আছে। স্বাভাবিক, এইগুলো শুক্রাণু, এগুলো ডিম্বাণু। এই শুক্রাণুর সঙ্গে এই ডিম্বাণু নিষিক্ত করবে, এই শুক্রাণুকে এই ডিম্বাণু নিষিক্ত করবে। তাহলে কি হচ্ছে? বড় বি ছোট বি, বড় আর ছোট আর, বড় বি ছোট আর। এটা হলো F1 জুড়ি। এগুলো সব কিরকম? এগুলো কালো কর্কশ। তারপরে এটা বুঝতে পারছি আমরা যে কালো কর্কশ গুণটি প্রকট গুণ, যদিও এগুলো শঙ্কর কর্কশ। বুঝতে পারলে? কালো কর্কশ, ঠিক আছে। এবার এদের মধ্যে আবার ক্রসিং করানো হলো, তাই এখান থেকে আবার গ্যামেট ফর্ম করবে। এখান থেকে 4 রকম গ্যামেট পাওয়া যাবে, বড় বি বড় আর, বড় বি ছোট আর, ছোট বি বড় আর, ছোট আর। এখান থেকে একই রকম, বড় বি বড় আর, বড় বি ছোট আর, ছোট বি বড় আর হলো ছোট আর, ঠিক আছে। এইবার বাকিটা আমরা কি করবো? চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করবো। চেকার বোর্ডে করতে গেলে তাহলে এগুলো কি? এগুলো গ্যামেট। দেখো, যেহেতু আমার বোর্ডটা ছোট, তাই চেকার বোর্ডটা একটু বড় লাগবে, তার জন্য আমি বোর্ডটা একটু বড় করে নিচ্ছি। কি বোঝা গেল তো? ঠিক আছে। তাহলে এই গ্যামেটগুলো দিয়ে এবার চেকার বোর্ড করবো। তাহলে করে দিচ্ছি, দেখো। এবার চেকার বোর্ডটা করছি, মানে একটু জুড়ুন। পুরোটাই লাগবে, চেকার বোর্ডটা অনেকটাই বড় হবে। বললাম 5টা করে রো টানবো, উপরে 5টা নিচে 5টা, 3 4 5। এখানেও তাই, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে মেল আর ফিমেল, তোমরা শুধু প্রসেসটা দেখো, খুব ইজিলি একটা প্রসেস। তাহলে বড় বি বড় আর, বড় বি ছোট আর, ছোট বি বড় আর, ছোট আর। এখানেও তাই, বড় বি বড় আর, বড় বি ছোট আর, ছোট বি বড় আর, ছোট আর। এবারে ক্রসিং করাবো, এটাকেই 4টে দিয়ে গুণ করবো। তাহলে কি হচ্ছে? বড় বি বড় আর, দেখো, বড় বি বড় আর ছোট আর, বড় বি ছোট বি বড় আর, বড় বি ছোট বি বড় আর, ঠিক আছে। এবার এটা দিয়ে 4টে, তাহলে বড় বি বড় আর ছোট আর, বড় বি ছোট আর, বড় বি ছোট আর, বড় বি ছোট আর। এখানেও তাই, বড় বি ছোট বড় আর, বড় বি ছোট বড় আর, ছোট আর, ছোট বি বড় আর, ছোট বি বড় আর, এখানেও তাই, বড় বি ছোট বড় আর,
বড় বি ছোট বি ছোট আর ছোট আর, ছোট বি ছোট বি বড় আর ছোট আর, ছোট বি ছোট বি ছোট আর ছোট আর। দেখো এটাই হলো চেকার বোর্ড, চেকার বোর্ড। আর এটা কি জন্য? F2 জন্য। এবার এখান থেকে আমি ফলাফল বিশ্লেষণ করব, তাই না? তো আগের দিন প্রসেসটা দেখিয়েছিলাম যে 4 প্রকারের ফেনোটাইপগত ভাবে পাচ্ছি, তাই না? কালো কর্কশ, কালো মসৃণ, সাদা কর্কশ, সাদা মসৃণ। দেখো এই যে আমি তো আগের দিন বলেই দিলাম, এই যে রোডটা দেখো, এইগুলো সব কালো কর্কশ, এই দুটো, এটা এটা, এই দুটো, এই দুটো, এটা বাদ, এই চারটে, এর মাঝখান দিয়ে এই চারটে চলে যাচ্ছে। মানে আমরা যখন পরীক্ষার সময় করব তখন এইভাবে করে, মানে কি বলবো, পেন্সিল দিয়ে করব, দিয়ে রাবার ঘষে এগুলো মিটিয়ে দেবো দাগগুলো। দেখো এগুলো সবই কিন্তু কালো কর্কশ, এটাও কালো কর্কশ, এই দুটো কালো কর্কশ, এই দুটো কালো কর্কশ, এই চারটেই কালো কর্কশ। তাহলে কত পেলাম তোমার? 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেলাম, তাই না? তাহলে 9:3:2। দেখো এই যে ফাঁকা থেকে গেল একটা, এটা, এটা হলো কালো কর্কশ কালো মসৃণ, কালো মসৃণ, এটা আর এটা, তাই না? কালো কর্কশ কালো মসৃণ, দেখো কালো কালো মসৃণ, এই দুটো কালো মসৃণ। এটা আবার সাদা কর্কশ, এটা সাদা কর্কশ, এই দুটো কিন্তু সাদা মসৃণ, তাই না? আর এটা হলো তাহলে কালো কর্কশ কালো মসৃণ সাদা কর্কশ, আর এটা হলো সাদা মসৃণ। লাস্ট এটা কি বললাম? সাদা মসৃণ। তাহলে এই পেলাম আমরা ফেনোটাইপ। তাহলে 9:3:3:1। কিন্তু এইগুলোর জিনের গঠনগত বৈশিষ্ট্য যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা পেলাম 9 ভাগ কালো কর্কশের মধ্যে দেখো আবার 4 রকম ভেরিয়েশন আছে। সেটা 1:2:2:4 হবে। বিশুদ্ধ কালো বিশুদ্ধ কর্কশ, বিশুদ্ধ কালো শঙ্কর কর্কশ, শঙ্কর কালো বিশুদ্ধ কর্কশ, শঙ্কর কালো শঙ্কর কর্কশ। 4 রকমে পেলাম। মানে ওই কালো কর্কশটারই 4টে ভাগ হয়ে গেল। কালো মসৃণ, বিশুদ্ধ কালো বিশুদ্ধ মসৃণ, শঙ্কর কালো, তোমার শঙ্কর কালো বিশুদ্ধ মসৃণ, শঙ্কর কালো বিশুদ্ধ মসৃণ। দেখো দুটো একই রকম। সাদা কর্কশ, বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কর্কশ, আর বিশুদ্ধ সাদা শঙ্কর কর্কশ, আর এটা কি সাদা মসৃণ, তাই না? তাহলে জেনোটাইপ অনুপাত কি দাঁড়াচ্ছে? 1:2:2, দেখো 1:2:2:4, এই রোটা পুরো, *1, 1:2:2:1, এইভাবে কিন্তু করতে হয়। বুঝতে পারলে এর টেকনিক আছে একটা, আমরা বুঝতেই পারছি সব। দেখো এই রোয়ে যারা আছে সবাই কিন্তু কি বলবো, শঙ্কর কালো শঙ্কর মসৃণ, ঠিক আছে? শঙ্কর কালো শঙ্কর কর্কশ, বোঝা গেল? তাহলে এবার আমরা যদি এটা ফলাফল বিশ্লেষণ করি তাহলে ফলাফলটা একটু করবো আমরা, বোঝা গেল? তাহলে জেনোটাইপ ফেনোটাইপ অনুপাত করকম পেলাম? ফেনোটাইপগতভাবে 4 রকমের গিনিপিগ পেলাম, আর জেনোটাইপগতভাবে করকম পেলাম 9 রকমের গিনিপিগ পেলাম। তাহলে ফেনোটাইপিক অনুপাত কি দাঁড়াচ্ছে? 9:3:3:1, আর জেনোটাইপিক অনুপাত কি দাঁড়াচ্ছে? 1:2:2:4, 1:2:1:1। তাহলে এখান থেকে আমি একটা ফলাফল বিশ্লেষণ করছি, এটা মিটিয়ে দিয়ে আমি ফলাফলটা করছি। ফলাফল, তাহলে ফেনোটাইপ, জিনোটাইপ, জিনো অনুপাত আর ফিনো অনুপাত। দেখো ফেনোটাইপ প্রথমে 4 রকম পেলাম, কালো কর্কশ, কালো কর্কশ, কালো ও কর্কশ, তাই না? তো আমি একে কি করছি, কালো কর্কশের মধ্যে আবার করকম পেয়েছিলাম 4 রকমের পেয়েছিলাম। বিশুদ্ধ কালো বিশুদ্ধ কর্কশ, বড় বি বড় বি বড় আর বড় আর, এটা 1 ভাগ পেলাম। বিশুদ্ধ কালো বিশুদ্ধ কালো শঙ্কর কর্কশ, এটা 2 ভাগ পেয়েছি। শঙ্কর কালো বিশুদ্ধ কর্কশ, ঠিক আছে? শঙ্কর কালো বিশুদ্ধ কর্কশ, এটা 2 ভাগ পেয়েছি।
আর শঙ্কর কালো, শঙ্কর কর্কশ, এটা 4 ভাগ পেয়েছি। আলটিমেটলি কত হলো? 9 ভাগ হলো। তাহলে কালো কর্কশ হলো বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কর্কশ, বিশুদ্ধ কালো শঙ্কর কর্কশ, শঙ্কর কালো বিশুদ্ধ কর্কশ, শঙ্কর কালো শঙ্কর কর্কশ। 2 নম্বর কালো কর্কশ কালো মসৃণ, কালো মসৃণ, তাই না? এটা কি পেলাম আমরা? বিশুদ্ধ কালো বিশুদ্ধ মসৃণ পেয়েছি একটা, বিশুদ্ধ কালো বিশুদ্ধ মসৃণ, দেখো মসৃণ প্রশ্ন গুণ, তাহলে এটা 1 ভাগ পেলাম। আর শঙ্কর কালো বিশুদ্ধ মসৃণ, এটা 2 ভাগ পেয়েছি। আলটিমেটলি কি 3 হলো। 3 নম্বর কালো কর্কশ কালো মসৃণ সাদা কর্কশ, সাদা কর্কশ, তাহলে বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কর্কশ, বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কর্কশ। দেখো এটা কি বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কর্কশ ক ভাগ পেয়েছি? 1 ভাগ। আর বিশুদ্ধ সাদা সাদা বিশুদ্ধ গুণ প্রচ্ছন্ন গুণ, প্রচ্ছন্ন গুণ সবসময় হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। আর বিশুদ্ধ সাদা শঙ্কর কর্কশ, এটা 2 ভাগ পেয়েছি। আলটিমেটলি 3 ভাগ পেলাম। আর 4 নম্বর তাহলে কালো কর্কশ কালো মসৃণ সাদা কর্কশ সাদা মসৃণ, সাদা ও মসৃণ, এটা পুরোপুরি প্রচ্ছন্ন, তাহলে ছোট বি ছোট বি ছোট আর ছোট আর, এটা 1 ভাগ পেলাম, 1 ভাগ পেলাম। তাহলে আমরা এটাকে বুঝতে পারছি যে ফেরেরো মডেল কি দাঁড়াচ্ছে 9:3:3:1, আর জিরো মডেল কি দাঁড়াচ্ছে 1:2:2:4:1:2:2:1:2:1। কি বোঝা গেল? তাহলে দেখো এই হলো দ্বিসংকরজনন, আর কিছুই না। উদ্ভিদের ক্ষেত্রে যেরকম প্রাণীর ক্ষেত্রে যেরকম। সেই দ্বিসংকরজনের পরীক্ষার ফলাফল করে মেসলিন একটা সিদ্ধান্তে আসেন। সেই সিদ্ধান্তটা তিনি একটি সূত্রাকারে লিপিবদ্ধ করেছিলেন। সেই সূত্রটাকে আমরা কি বলি? স্বাধীন বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাসোলমেন্ট। ঠিক আছে, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। এবার আমরা বুঝতে পারলাম তাহলে স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র বললাম কি? দ্বিসংকরজনের পরীক্ষার ফলাফল করে মেন্ডেল একটা সিদ্ধান্তে এসেছিলেন। সেই সিদ্ধান্তটা তিনি একটি সূত্রাকারে লিপিবদ্ধ করেছিলেন। সেই সূত্রটি হলো স্বাধীন বিন্যাসের সূত্র। সূত্রটা কি বলছে? কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য, কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধু গ্যামেট গঠনকারী বিপরীত বৈশিষ্ট্যগুলো পৃথক হয় না, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়েই সঞ্চারিত হতে পারে। আবার কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও গ্যামেট গঠনকারী শুধুমাত্র বিপরীত বৈশিষ্ট্যগুলো পৃথক হয় না, এমনকি প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়েই সঞ্চারিত হতে পারে। যেহেতু স্বাধীনভাবে সঞ্চারিত হচ্ছে, সেই কারণে সূত্রটার নামকরণ করা হয়েছে স্বাধীন বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাসোলমেন্ট। বোঝা গেল? আর একটা জিনিস আমরা এখান থেকে পড়ব, সেটা হলো টেস্ট ক্রস ব্র্যাক ক্রস। টেস্ট ক্রস কাকে বলে? টেস্ট ক্রস অ্যান্ড ব্যাক ক্রস, এটা একটু আমাদের দেখতে হবে। ব্যাক ক্রস কাকে বলে? দেখো আমি এটা করলাম বড়টি বড়টি ইন্টু ছোটটি ছোটটি, তাহলে বিশুদ্ধ লম্বার সঙ্গে যদি বিশুদ্ধ বেটের সংকলন ঘটানো হয় তাহলে প্রথম পর্যন্ত লম্বা গুণটি প্রকাশ পাবে, তাই না? তাহলে এটা তো F1 জনু, এটা P জনু, আর এটা হলো কি F1 জনু। ঠিক আছে, তো ব্যাক ক্রস কাকে বলে? যে F1 জনুতে বা প্রথম অপত্য জনুতে উৎপন্ন জীবের সাথে F1 জনুতে বা প্রথম অপত্য জনুতে উৎপন্ন জীবের সঙ্গে যে কোনো জনিত্র জীবের সংকলনের ঘটনা কি বলা হয়? ব্যাক ক্রস। মানে যেহেতু আমরা ব্যাকে যাচ্ছি, তাহলে F1 জনুতে উৎপন্ন জীবের সাথে যে কোনো জনিত্র জনুর বা জনিত্র জীবের সংকরায়নের ঘটনাকে আমরা ব্যাক ক্রস বলি। শুধু আমরা বলতে পারি দেখো F1 জনুতে কি হয়েছিল, এটা হয়েছিল, আর জনিত্র জনু কি এটা অথবা এটা, এই দুটোকেই কিন্তু আমরা ব্যাক ক্রস বলতে পারি। এই দুটোকেই আমরা কি বলছি? ব্যাক ক্রস। তাহলে F1 জনিত উৎপন্ন জীবের সঙ্গে যে কোনো জনিত্র জীবের সংকরণের ঘটনাকে আমরা কি বলছি? ব্যাক ক্রস। বোঝা গেল? আর টেস্ট ক্রস কাকে বলে?
বলছে F1 জনুতে যে জীবটি উৎপন্ন হলো তার সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, এটা বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্র জীবের সংকরণের ঘটনাকে আমরা কি বলি? টেস্ট ক্রস। তার মানে এখান থেকে এই দুটোর মধ্যে অনলি ফর এটা টেস্ট ক্রস, এটা কিন্তু টেস্ট ক্রস নয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এটা একদিকে টেস্ট ক্রস, তেমনি একদিকে তো ব্যাক্রসও ছিল। তাহলে সকল টেস্ট ক্রসই ব্যাক্রস, কিন্তু সকল ব্যাক্রস টেস্ট ক্রস নয়। তাহলে F1 জনুতে উৎপন্ন জীবের সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্র জীবের সংকরণের ঘটনাকে আমরা কি বলি? টেস্ট ক্রস। টেস্ট ক্রসের সাহায্যে টেস্ট করা যায়, কি টেস্ট করা যায়? যে F1 জনুতে যে জীবটি উৎপন্ন হলো সেটি কি বিশুদ্ধ না সংকর, বুঝতে পারলে? ঠিক আছে, কিন্তু ব্যাক্রস দ্বারা এটা বোঝা যায় না। তাহলে এটাকে আমরা যদি মানে করি, তাহলে দেখো বড়টি ছোটটি আবার কি হচ্ছে ছোটটি ছোটটি। তাহলে এটা যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করি, তাহলে দেখো জিনিসটা কি হচ্ছে, তাহলে বড়টি ছোটটি ছোটটি ছোটটি, তাহলে এখানে বড়টি ছোটটি 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 বড়টি ছোটটি ছোটটি ছোটটি। তাহলে দেখো এখানে যে রেশিওটা দাঁড়াচ্ছে, এইটা লম্বা এটাও লম্বা, এটা বেটে এটা বেটে, তাহলে লম্বা ইস টু বেটে যে অনুপাতটা সেটা কি দাঁড়াচ্ছে? 1:1। তাহলে এখান থেকে বলতে পারি লম্বা ইস টু বেটে তার যে অনুপাত কি পেলাম তোমার 2:2। তাহলে 2:2 মানে কি? 1:1। তাহলে এক সংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রসের যে জেনোটাইপ অনুপাত সেটা কত? 1:1। কিন্তু দ্বিসংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রসের যে জেনোটাইপ অনুপাত সেটা কি হবে? 1:1:1:1। আবার বলছি, এক সংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রসের জেনো অনুপাত হলো 1:1, আর দ্বিসংকর জননের ক্ষেত্রে 1:1:1:1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এক সংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রসের জেনো অনুপাত হলো 1:1, আর দ্বিসংকর জননের ক্ষেত্রে টেস্ট ক্রসের জেনো অনুপাত হয় 1:1:1:1। ঠিক আছে, তো আজকের ভিডিও এই অবধি থাকলো। পরের ভিডিওতে তোমাদের থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর কি বলে, মন দিয়ে ভিডিওগুলো দেখবে, প্লাস তোমাদের যারা ভিডিও দেখছো না লাইভ ক্লাসও দেখতে পারো, তোমাদের কিন্তু লাইভও ক্লাস হচ্ছে। ঠিক আছে, মানে দু জায়গায় ক্লাস হচ্ছে, যার যেটা ভালো লাগবে সেটা দেখবে, বুঝতে পারলে তো? আশা করি কারোর যদি দুটো ভালো লাগে, একটা না বুঝতে পারলে আরেকটা দেখবে। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে আমি কোশ্চেন দেবো। সবাই ভালো থাকবে, শুভরাত্রি।